আমরা ছোট থেকে এই কথাটা শুনে শুনে বড় হয়েছি যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এই পৃথিবীতে যা সমস্ত সম্পদ আছে তার চেয়ে সবচেয়ে মূল্যবান সম্পদ কি জানো? বই। আর এই পৃথিবীর যত কাজ আছে তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পড়াশোনা করা। আমরা অনেক মানুষকে দেখেছি চারপাশে যারা পড়াশুনো করে, কিন্তু পড়াশোনা করলেও তার ঠিকঠাক ব্যবহার আমরা দেখতে পাই না। একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি, তার কথা বলার ধরন কিন্তু উচ্চ মানের হওয়া উচিত। কিন্তু এমনও আমরা দেখেছি যে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি হয়েও তার কথা বলার ধরনটা ভিন্ন ধরনের। তাকে কিন্তু আমরা শিক্ষিত যে স্টেজটা, সেই স্টেজে রাখতে পারি না। শিক্ষার মূল আদর্শ হলো চরিত্রের বিকাশ, জীবনের উন্নতি, চরিত্রের পরিমার্জনা। শিক্ষা মানে এই নয় যে তুমি 4-5টা ডিগ্রি অর্জন করে, 4-5টা সার্টিফিকেট দেখিয়ে তুমি লোকের কাছে সমাদর পাবে। শিক্ষা মানে এটাই যে তুমি শিক্ষাকে কাজে লাগিয়ে জীবনে কতটা পরিবর্তন আনতে পেরেছো, তোমার চরিত্রের কতটা বিকাশ তুমি ঘটাতে পেরেছো। এটাই শিক্ষার মূল উদ্দেশ্য, এটাই শিক্ষার মূল আধার। শিক্ষিত হও। শিক্ষিত না হলে শিক্ষার যে আধার, শিক্ষার যে আলো, শিক্ষার যে বিকাশ, সেটা কিন্তু জীবনে তোমরা দেখতে পাবে না। আমরা যারা আজকে অগ্রাহ্য করি পড়াশোনাকে, একটা সময় দেখবে আমাদেরকেও অনুশোচনা করতে হবে, মনের মধ্যে ক্ষোভ প্রকাশ করতে হবে যে না, পড়াশোনা করলেই মনে হয় ভালো হতো। তখন যদি পড়াশোনা করতাম তাহলে আজকে আমাদেরকে হয়তো এটা করতে হতো না। এটা তোমাকে একদিন বলতেই হবে। তুমি হয়তো অস্বীকার করবে আজকে যে স্যার হয়তো ভুল বলছে, কথাটা ঠিক নয়, কিন্তু জীবনের পথে দেখবে যে একটা সময় নিজেই অনুশোচনা করবে আজকে যদি ঠিকঠাক কাজ না করো, যে না, তখন পড়াশুনো করলে ভালো হতো। আর সবকিছুরে দেখবে একটা সময় আছে। সময়ে যে জিনিসটা হবে তার চেয়ে মূল্যবান কিছু হয় না। সময়টা পেরিয়ে গেলে তার কিন্তু আর কোনো আধার থাকে না, তার কিন্তু কোনো রকম মূল্য থাকে না। তাই সময়েই সময়ের কাজটা করে ফেলো। এখন পড়াশুনো করার সময়, এখন পড়াশোনাটা করো। পরবর্তী সময় কিন্তু পড়াশোনা করার জন্য সময় পাবে না, তখন কিন্তু তোমাকে অনুশোচনা করতেই হবে। আজকে যে টেক্সটটা আমরা পড়বো, এই টেক্সটটা মনে হতে পারে তোমাদের কাছে একটা বিরক্তিকর বা অ্যাবসার্ড একটা টেক্সট, কিন্তু এই টেক্সটটা পড়াশোনা সম্পর্কে তোমাকে আসল অর্থটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। যে পড়াশোনা আমরা করি, কিন্তু পড়াশোনা ঠিকভাবে করি কি? পড়াশোনা আমরা করি, ক্লাসের পর ক্লাস পাস করে পরে এগিয়ে যাই, কিন্তু সেটা তো আমরা পুঁথিগত বিদ্যা কাজে লাগাই। পড়াশোনা মানে এই নয় যে পুঁথিগত বিদ্যার মধ্যে আমরা ঘেরা থাকবো। পড়াশোনা সেটাই আমাকে চারপাশে ফ্লারিশ করতে শেখাবে, চারপাশে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে শেখাবে, চারপাশের মানুষদের সঙ্গে ঠিকঠাক কথা বলতে শেখাবে। এটাই হলো পড়াশোনা। দেখবো আজকে বর্তমান যে টেক্সটটা আমি তোমাদের জন্য প্রেজেন্ট করছি, সেই টেক্সটটা কি? অফ স্টাডিজ। টেক্সটটার নাম কি বললাম? অফ স্টাডিজ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ নয়, ছোট্ট একটা ইনফরমেশন দিচ্ছি। দেখো, ও এফ আর ও ডবল এফ, ঠিক আছে? এই ডবল এফ এর উচ্চারণ হচ্ছে অফ, কিন্তু আমরা যে ভুল উচ্চারণটা করি ও এফ দিয়ে, সেটা কিন্তু ভুল। এটা কিন্তু অ বয় হসন্ত, অফ। তাহলে টেক্সটার নাম কি? অফ স্টাডিজ।
এই টেক্সটার লেখককে ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন। এই ফ্রান্সিস বেকনের জন্ম কত সালে হয়েছিল? জন্ম হয়েছিল 1561 সালে। কত সালে জন্ম বললাম? 1561 সালে জন্ম। ফ্রান্সিস বেকন মারা গিয়েছিলেন 1626 সালে। 1626 সালে। তথ্যটা দেখবে তোমাদের টেক্সটে ভুল থাকতে পারে, 1625 থাকতে পারে, কিন্তু 25 নয়, 1626। তাহলে 1561 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1626 সালে মারা গিয়েছিলেন। এই ফ্রান্সিস বেকনকে কি বলা হয় জানো? ফ্রান্সিস বেকনকে বলা হয় ফাদার অফ ইংলিশ এসে। ফাদার অফ ইংলিশ এসে, এই ইংরেজি এসের জনক বলা হয়, ফাদার অফ ইংলিশ এসে। ফ্রান্সিস বেকন ছোটবেলাতেই নিউমোনিয়া রোগে অসুস্থ ছিলেন। কি বললাম রোগটার নাম? নিউমোনিয়া। PNEUMONIA, নিউমোনিয়া। উচ্চারণটা খেয়াল রাখবে, পিটা কিন্তু এখানে সাইলেন্ট। তোমরা ইংলিশ পড়তে পড়তে অনেক জায়গায় লক্ষ্য করবে কিছু কিছু স্পেলিং এর ক্ষেত্রে কিছু কিছু বর্ণ উধাও থাকে, যেটাকে সাইলেন্ট বলা হয়। যেমন PSOICHOLOGY, আমরা উচ্চারণ কি করব? সাইকোলজি, কিন্তু পিটা সাইলেন্ট। ঠিক তেমনি PTOLEMY, উচ্চারণ কি? টলেমি, কিন্তু পিটা সাইলেন্ট। যেমন আবার বলছি, TSUNAMI, সুনামি। এভাবে কিছু কিছু বর্ণ সাইলেন্ট থাকে, উচ্চারণটা ঠিক রাখবে। তাহলে বললাম কি, যে ফ্রান্সিস বেকনকে বলা হয় ফাদার অফ ইংলিশ এসে। ফ্রান্সিস বেকন ছোটবেলা থেকেই নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিলেন। কেন বলছি এগুলো? যিনি লেখক তার সম্পর্কে দু চার কথা অবশ্যই জানা আমাদের দরকার, বিশেষ জানার দরকার নেই, দু চার কথা জানলেই হবে। তাহলে কি বললাম? প্রথম তথ্য বললাম যে ফ্রান্সিস বেকনকে ফাদার অফ ইংলিশ এসে বলা হয়। তিনি নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিলেন ছোটবেলা থেকে। তিনি একটা বিখ্যাত এসে লিখেছিলেন, NOVUM, কি হয় উচ্চারণ? NOVUM, নোভাম। ORGANUM, নোভাম অর্গানাম। কি বললাম? নোভাম অর্গানাম। জানতে তো ইচ্ছা হচ্ছে অবশ্যই যে স্যার নোভাম কথার অর্থ কি? নোভাম হলো নিউ, ঠিক আছে? নোভাম হলো নিউ। অর্গানাম কথার অর্থ হচ্ছে ইংলিশে টুলস, ঠিক আছে? নোভাম অর্গানাম। তাহলে ইংলিশটাও জেনে নিলাম যে নিউ টুলস। এটা বিখ্যাত একটা প্রবন্ধ। এটার মাধ্যমে তিনি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন, ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন লাভ করেছিলেন। স্যার ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশনের বাংলা কি? বিশ্বজোড়া খ্যাতি। বিশ্ব জোড়া খ্যাতি। তাহলে ফ্রান্সিস বেকন নোভাম অর্গানাম এর মাধ্যমে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিলেন। এই ফ্রান্সিস বেকনকে বলা হয় মাল্টি ট্যালেন্টেড পারসন।
মাল্টি ট্যালেন্টেড পার্সন। মাল্টি ট্যালেন্টেড পার্সন বলতে বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন ব্যক্তি। বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন ব্যক্তি। বহুমুখী প্রতিভা বলতে তিনি ছিলেন লয়ার, আইনজীবী, স্টেটসম্যান, ঠিক আছে, লয়ার ছিলেন, স্টেটসম্যান ছিলেন, এমনকি রানী এলিজাবেথ অর্থাৎ কুইন এলিজাবেথ এর সঙ্গেও তিনি তর্কাতর্কির জন্য জেল পর্যন্ত খেটেছিলেন। কুইন এলিজাবেথ এর সঙ্গে বাকযুদ্ধ অর্থাৎ তর্কাতর্কি, কথোপকথনের মধ্যে, কথাবার্তার মধ্যে একটু উচ্চ মাত্রায় কথা বলেছিলেন, সেই জন্য তিনি জেলও খেটেছেন। এইরকম একজন পার্সোনালিটি হলেন কে? ফ্রান্সিস বেকন। তাহলে আমরা একাধারে জেনে নিলাম তথ্যগুলো ফ্রান্সিস বেকন সম্পর্কে। তিনি 1561 সালে জন্মগ্রহণ করেছিলেন, 1626 সালে মারা গিয়েছিলেন। ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ এসে অর্থাৎ ইংরেজি এসের জনক। আচ্ছা, তিনি শিশুবেলা থেকেই নিউমোনিয়া জ্বরে অসুস্থ ছিলেন। তিনি একটা বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন, নাম কি? নোভাম অর্গানাম। এই নোভাম অর্গানামের জন্য তিনি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন লাভ করেছিলেন অর্থাৎ বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিলেন। আর ওনাকে বলা হয় মাল্টি ট্যালেন্টেড পার্সন অর্থাৎ তিনি লয়ার ছিলেন একাধারে এবং স্টেটসম্যানও ছিলেন। এরপর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, এই অফ স্টাডিজ সমেত তিনি 10টা উপন্যাস লিখেছিলেন। আচ্ছা, উপন্যাস বলবো না, প্রবন্ধ বলবো। এই অফ স্টাডিজও কিন্তু একটা ESSAY এসে। কোন ধরনের এসে একটু পরে বলছি। তাহলে বললাম কি যে অফ স্টাডিজ সমেত ফ্রান্সিস বেকন 10টা এসে লিখেছিলেন। এই 10টা এসেই কিন্তু শুরু হয়েছিল কিন্তু অফ দিয়ে। 10টা এসেই কিন্তু অফ দিয়ে শুরু, ঠিক আছে। নামগুলো অতগুলো জানার দরকার নেই, যদি দরকার হয় তোমরা বিভিন্ন রেফারেন্স বই থেকে পড়ে 10টা নাম জেনে নেবে। তাহলে বললাম যে 10টা এসে লিখেছিলেন, প্রত্যেকটাই তিনি শুরু করেছিলেন অফ দিয়ে, ও এফ এটা দিয়ে। এবার আসছি যে কোন ধরনের এসে এই অফ স্টাডিজ। অফ স্টাডিজ হলো APHORISTIC, এফোরিস্টিক এসে। স্যার এফোরিস্টিক এসে বাংলাটা বুঝতে পারলাম, বুঝিয়ে দিচ্ছি। এফোরিস্টিক এসে বলতে প্রবচনাত্মক, প্রবচনাত্মক। এই এসের মধ্যে একটু প্রবচন আছে। প্রবচন বলতে কথা বলবো কম কিন্তু একটা গভীর বিশ্লেষণ আছে। কিরকম? পেন ইজ মাইটার দ্যান দ্য সোড, পেন ইজ মাইটার দ্যান দ্য সোড। এই কলম হলো তরবারির চেয়েও ধারালো। সাধারণ একটা কথা, আক্ষরিক দৃষ্টিতে আমরা কি দেখছি? বলছি কি যে কলম হলো তরবারির চেয়েও ধারালো। এর একটা গভীর মিনিং আছে। কিরকম? একটা কলম দিয়ে যে কাজটা করা যায় সেটা কিন্তু তরবার দিয়ে করা যায় না। আমি একটা তরবারি দিয়ে হয়তো 100টা মানুষকে হত্যা করতে পারি, কিন্তু একটা কলম দিয়ে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুদণ্ডের সইটা বা সেই শাস্তিটা আমি খাতায় লিখতে পারি, যেটা কিন্তু তরবারি দিয়ে লেখা যায় না। এরকম বিভিন্ন রকম এক্সপ্লেনেশন আছে, কিন্তু কথাটা ছোট্ট, পেন ইজ মাইটার দ্যান দা সোড। আরো বিভিন্ন রকম প্রবচন বা বিভিন্ন রকম আমরা কথা বলি যে ফাঁকা কলসির আওয়াজ বেশি, অর্থাৎ এমটি ভেসেল সাউন্ড মাছ। ছোট্টটা কথা বললাম কিন্তু এর একটা বাহ্যিক মানে অন্তর্নিহিত অর্থ আছে। এগুলোকে বলা হয় প্রবচনাত্মক এসে। তাহলে অফ স্টাডিজ হলো আমাদের কাছে একটা
অ্যাফোরিস্টিক এসে অর্থাৎ প্রবচনাত্মক একটা এসে, প্রবন্ধ। এরপর পাবলিকেশনটাও একসঙ্গে জেনে নিই। পাবলিকেশন, এই অফ স্টাডিজ পাবলিশড হয়েছিল 1597, 1597 সালে। এই হলো টেক্সটটা পড়ার জন্য প্রয়োজনীয় তথ্য। ভালো করে ভিডিওটাকে পজ করে তথ্যগুলো খাতার মধ্যে তোমরা নোট ডাউন করে নাও। এরপর আমরা লাইন বাই লাইন প্রত্যেকটা অর্থকে বুঝে বুঝে পড়ব। মানেগুলো যখন বলবো ওয়ার্ডের খাতার মধ্যে লিখে রাখবে, প্রয়োজনে টেক্সটটা পড়ার সময় কিন্তু উল্টে মিনিংটা দেখে নেবে। আর যদি তোমাদের কাছে মনে হয় যে না বাংলা মিনিংটা দিয়ে দিলে ভালো হয়, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবে, আমি বাংলা মানেটা তোমাদের কাছে প্রোভাইড করে দেব। এবার ভালো করে লাইন বাই লাইন প্রত্যেকটি শব্দের অর্থ বুঝে বুঝে টেক্সটটা দেখতে থাকো। তার আগে ছোট্ট আর একটা কথা বলি, আমাদের কাছে পড়াশোনার মূল মন্ত্র হওয়া উচিত রিডিং, রাইটিং অ্যান্ড লার্নিং। পড়ো, লেখো এবং শেখো। পড়তে হবে, সেই পড়াটা লিখতে হবে। এই লেখা আর পড়া দুটো সমন্বয়ে তুমি কিন্তু শিখবে। তাই পড়াশোনার মূল মন্ত্রটা কি বললাম? রিডিং, রাইটিং অ্যান্ড লার্নিং। দেখো, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট। সার্ভ কথার অর্থ কি? সার্ভ কথার অর্থ হলো পরিদর্শন করা বা প্রদান করা। এখানে তোমরা বলবে প্রদান করা। তাহলে স্টাডিজ সার্ভ, পড়াশুনো প্রদান করে, ফর ডিলাইট, কি প্রদান করে? আনন্দ। পড়াশোনা আনন্দ প্রদান করে। ফর অর্নামেন্ট, অর্নামেন্ট বলতে অলংকার বা শোভা। পড়াশোনা আনন্দ প্রদান করে, পড়াশোনা শোভা প্রদান করে। অ্যান্ড ফর অ্যাবিলিটি, আর পড়াশোনা সক্ষমতাও কিন্তু প্রদান করে। তাহলে তিনটা বিষয়কে বললো পড়াশোনা কি কি প্রদান করে। তাহলে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। তাহলে পড়াশোনা আমাদের কাছে কি প্রদান করে? আনন্দ, অলংকার বা শোভা এবং সক্ষমতা। পড়াশোনার মধ্যেই আনন্দ আসে। একজন ব্যক্তি অবসাদের মধ্যে ভুগছে, তাকে যদি পড়াশোনার বীজটা তার মধ্যে রোপণ করা যায়, পড়ার বীজটা যদি রোপণ করা যায়, সে কিন্তু সেই অবসাদ কাটিয়ে ডিলাইট পাবেই, অর্থাৎ আনন্দ পাবে। আর এই আনন্দ তাকে শোভা দেবেই। আর সেই যে আনন্দ আর শোভা, এটাকে কাজে লাগিয়ে সে কিন্তু জীবনে সক্ষমতা পাবেই, সেই অবসাদকে সে ভুলে যাবেই। আমরা দুঃখ হলে বিভিন্ন রকম দুঃখের গান শুনি, আনন্দ হলে আনন্দের গান শুনি। তো যে দুঃখের মধ্যে ভুগছে তাকে তুমি সেই জায়গা থেকে টেনে বার করো। দেখো, সে জীবনে ডিলাইট পাবে, অর্নামেন্ট পাবে এবং অ্যাবিলিটিও পাবে। তাহলে প্রথম লাইন ক্লিয়ার হয়েছে, স্টাডিজ আর ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। পড়াশোনা আমাদেরকে আনন্দ, অলংকার এবং সক্ষমতা প্রদান করে। এই যে বিষয়টা বুঝতে পারলাম না বলতে কি, আনন্দ, অলংকার এবং অ্যাবিলিটি, এটা পরের লাইনে বোঝাবে। দেখো, দেয়ার চিফ ইউজ
দেয়ার বলতে এই স্টাডিজ অর্থাৎ পড়াশোনা, এই পড়াশোনার চিফ ইউজ প্রধান ব্যবহার। চিফ মানে কি? প্রধান। ইউজ মানে কি? ব্যবহার। পড়াশোনার প্রধান ব্যবহার ফর ডিলাইট, এই আনন্দ প্রদান করা। পড়াশোনার প্রধান যে ব্যবহার সেটা হলো আনন্দ প্রদান করা। ইজ ইন প্রাইভেটনেস, ইজ ইন প্রাইভেটনেস, একাকিত্বে বা ব্যক্তিগত অবস্থাতে। একাকিত্বের মধ্যে মনে আনন্দ প্রদান করাটাই হচ্ছে পড়াশোনার প্রধান ব্যবহার। অ্যান্ড রিটায়ারিং অর্থাৎ অবসর সময়। তাহলে একাকিত্ব এবং অবসর সময়ে মনের মধ্যে আনন্দ প্রদান করাটাই হলো পড়াশোনার মুখ্য বা প্রধান ব্যবহার। ফর অর্নামেন্ট, আর যদি অলংকারের কথা বলি, ইজ ইন ডিসকোর্স। অলংকার বলতে তুমি পড়াশুনো শিখে তোমার বন্ধুর সঙ্গে বা তোমার বড় কারো কাছে কিরকম অলংকার ব্যবহার করছো কথাবার্তা, সেটা কিন্তু সবচেয়ে বড় লক্ষণীয়। তুমি পড়াশুনো করেছো কিন্তু তুমি তার সঙ্গে ভালো করে ডিসকোর্স করতে পারছো না, মানে কথোপকথন ঠিকঠাক করতে পারছো না, তুমি কিন্তু শিক্ষিত নও। তাই বলছে পড়াশোনার যে আলংকারিক ব্যাপারটা সেটা কি না, ইজ ইন ডিসকোর্স, সেটা হচ্ছে কথোপকথনের মধ্যে রয়েছে, অর্থাৎ কথাবার্তার মধ্যে রয়েছে, আলাপচারিতার মধ্যে রয়েছে। অ্যান্ড ফর অ্যাবিলিটি, আর যদি সক্ষমতার কথা বলা হয় তাহলে ইজ ইন দ্য জাজমেন্ট, ইজ ইন দ্য জাজমেন্ট, তাহলে বিচার বিবেচনার মধ্যে রয়েছে। অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, ডিসপোজিশন অফ বিজনেস, কাজের অবস্থা। বিচার বিবেচনা, কাজের অবস্থা, এর মধ্যেই কিন্তু অ্যাবিলিটি রয়েছে। সাধারণভাবে দেখবে এমন কিছু অভিজ্ঞ ব্যক্তি আছে, তাকে তুমি তথ্যটা দিলে সে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে বলে দেবে এটা করতে হবে, এটা এই ব্যাপার, এটা এই ব্যাপার। যারা চাষ করে, দেখো তারা চাষ করে, তাদেরকে তুমি বলো যে 1 বিঘা জমিতে যদি আমি আলু চাষ করতে যাই তাহলে ক বস্তা বীজের প্রয়োজন হবে, তারা কিন্তু ঝট করে বলে দেবে, তাদের পরিমাপটা জানা আছে। কিন্তু আমাদেরকে যদি বলা হয়, আমাদের মধ্যে কিন্তু সেই অ্যাবিলিটিটা নেই। এটা কিন্তু পড়াশোনার মধ্য দিয়ে আসে। তারা সেই বিষয়টাকে স্টাডি করেছে, আমরা সেই বিষয়টা স্টাডি করতে পারিনি, তাই আমাদের কাছে সেই তথ্যটা নেই। তাই লাইনটা ভালো করে আরেকবার দেখো, দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। ব্যক্তিগত অবস্থা বা একাকিত্ব এবং অবসর সময়ে মনের মধ্যে আনন্দ প্রদান করাটাই পড়াশোনার প্রধান কাজ। ফর অর্নামেন্ট, যদি অলংকারের কথা বলা হয়, ইজ ইন ডিসকোর্স, তাহলে সেটা আলাপচারিতার মধ্যে রয়েছে, কথোপকথনের মধ্যে রয়েছে। অ্যান্ড ফর এবিলিটি, আর যদি সক্ষমতার কথা বলি তাহলে ইজ ইন দ্য জাজমেন্ট, তাহলে সেটা বিচার বিবেচনার মধ্যে রয়েছে। অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, এবং কাজের অবস্থার মধ্যে রয়েছে। ফর এক্সপার্ট মেন, যেমন দক্ষ মানুষদের কাছে, যারা দক্ষ মানুষ, এক্সপার্ট, অভিজ্ঞ, পারদর্শী, দক্ষ মানুষ যারা, তারা কি না ক্যান এক্সিকিউট, তারা বিভিন্ন কাজ সম্পাদন করতে পারে। ওই যে কৃষকের কথাটা বললাম না, মাঠের যে সবজির কথাটা বলছি, তাকে জিজ্ঞাসা করো এই জমিতে কতগুলো তেজ লাগতে পারে, সে কিন্তু বলে দেবে, তাহলে তারা কিন্তু এক্সপার্ট। আর আমরা এই ব্যক্তিগুলোর কথাই বলছি যে যারা দক্ষ মানুষ, তারা কি করতে পারে না এক্সিকিউট করতে পারে, তারা কাজগুলো সম্পাদন করতে পারে। অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স, পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স, নির্দিষ্ট ভাবে তারা কিন্তু বিচার বিবেচনা করে। ওষুধ দোকানে, ওষুধ দোকানের কথা বলছি, ওষুধ দোকানে তুমি যাও, যে যে ওষুধ দোকান আছে তাকে যদি তুমি বলো যে আমার পেটটা ব্যথা করছে, কিছু ওষুধ দাও, সে কিন্তু তোমাকে খাপের মধ্যে মুড়ে কিছু ওষুধ দেবে, সঙ্গে টাকাটাও নেবে, ইনস্ট্যান্ট কাজটা কিন্তু হয়ে যাবে। তারা কিন্তু এক্সপার্ট। কিন্তু
যদি তুমি ডাক্তারের কাছে যাও, ডাক্তার কিন্তু পর্যবেক্ষণ করবে, তারপর তোমাকে প্রেসক্রিপশনের মধ্যে লিখে দেবে এই এই ওষুধগুলো দরকার হবে, সেগুলো তুমি ওষুধ দোকানে যেয়ে কিনতে পারবে। দুটোর মধ্যে অনেক তফাৎ, বিস্তর তফাৎ আছে, এটাই বলতে চাইছি। দেখো যে ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট, যারা দক্ষ মানুষ আছে তারা সম্পাদন করে কাজগুলো, এন্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স, নির্দিষ্টভাবে জাজ করে, ওয়ান বাই ওয়ান, একটার পর একটা। বাট দ্য জেনারেল কাউন্সিলস বা জেনারেল কাউন্সিলস, যারা সাধারণ ব্যক্তি আছে তারা কি করে, তারা কাউন্সিলস করে, অর্থাৎ উপদেশ দেয়। অ্যান্ড দ্য প্লটস প্লটস, এবং তারা পরিকল্পনা করে, অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স, বিভিন্ন কাজগুলোকে তারপর তারা পরিচালনা করে। মার্শালিং হচ্ছে পরিচালনা করা, অ্যাফেয়ার্স মানে তো কাজ, তারপর তারা কাজগুলোকে পরিচালনা করে। তাহলে দক্ষ ব্যক্তিদের আলাদা কাজ, সাধারণ ব্যক্তিদের আলাদা কাজ। দক্ষ ব্যক্তিরা কি করছে না এক্সিকিউট করছে, পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার, নির্দিষ্ট ভাবে তারা কিন্তু বিচার বিবেচনা করছে একটার পর একটা, ওয়ান বাই ওয়ান। কিন্তু সাধারণ যারা আছে তারা কাউন্সিলস করছে, অর্থাৎ উপদেশ দিচ্ছে, এন্ড দ্য প্লটস, তারা পরিকল্পনা করছে, এন্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স, তারপরে কাজগুলো তারা পরিচালনা করছে। কাম বেস্ট, তারপর সবচেয়ে ভালো যেটা হচ্ছে কি না ফ্রম দোজ দ্যাট আর লার্নেড, আর এটার থেকে বোঝা যাচ্ছে সবচেয়ে ভালোটা কাদের কাছ থেকে আসে, লার্নেডদের কাছ থেকে, অর্থাৎ যারা শিক্ষিত, যারা জ্ঞানী, যাদের মধ্যে নলেজ আছে, তাদের কাছ থেকেই কিন্তু সবচেয়ে ভালোটা আসে। তাহলে ওই ডাক্তারখানার বিষয়টা একই রকম, ওষুধ দোকানের বিষয়টা একই রকম। যারা ওষুধ দোকান থেকে তুমি যখন ওষুধটা পাচ্ছ, সেখানে তারা কিন্তু এক্সপার্ট হয়ে গেছে, দীর্ঘদিন ধরে তারা এক্সপার্টাইজ করছে, তারা কাজগুলো করে পরে এক্সপার্ট হয়ে গেছে, তাই তোমাকে ইনস্ট্যান্টলি ওষুধটা দিয়ে দিচ্ছে। কিন্তু ডাক্তার, তারা কিন্তু জ্ঞান অর্জন করেছে, নলেজ অ্যাকুয়ার করেছে, তারপর তারা জ্ঞানী হয়েছে, লার্নেড হয়েছে, তারপর তারা একটার পর একটা প্লট অনুযায়ী মার্শালাইং করছে। এভাবেই কিন্তু কাজগুলো তারা সম্পূর্ণ করে। তাহলে কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নেড, আবার শিক্ষিত ব্যক্তিদের কাছে সবচেয়ে ভালোটা আসে। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, এই পড়াশোনাতে যদি অতিরিক্ত সময় তুমি নাও বা অতিরিক্ত সময় তুমি কাজে লাগাও, পড়াশোনাতে অতিরিক্ত সময় তুমি কাজে লাগাচ্ছ, ওই অতিরিক্ত সময়টা কাজে লাগানো মানেই কি না ইজ স্লথ, স্লথ হচ্ছে অলসতা, তাহলে আলসেমি আসবে। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, যদি সেগুলো বেশি পরিমাণ ব্যবহার করো তাহলে অর্নামেন্ট তৈরি হবে, অর্থাৎ ইলোকোয়েন্সি বা পটুতা তৈরি হবে। ইজ অ্যাফেক্টেশন, ইজ অ্যাফেক্টেশন, যদি তুমি বেশি পরিমাণ ব্যবহার করো তাহলে কিন্তু সেগুলোতে অ্যাফেক্টেশন আসবে। অ্যাফেক্টেশন মানে কি ঢং, অর্থাৎ ভনিতা আসতে পারে। অনেকে বলে না অ্যাকচুয়ালি বিষয় হলো বা সামথিং দ্যাট আই আই দ্যাট ইজ, এই যে বিষয়গুলো তোমাকে দেখানোর দরকার নেই তুমি কতটা জ্ঞানী, তোমাকে প্রদর্শনের কোনো দরকার নেই, শো অফ করার কোনো দরকার নেই। তুমি জানো, তুমি জ্ঞান অর্জন করেছো, তোমার মধ্যে রেখে দাও, তুমি সেটাকে কাজে লাগাও, অন্যের কাছে জাহির করার কোনো দরকার কিন্তু নেই। তাই বলছে যে টু ইউজ দেম টু মাচ, যদি তুমি অতিরিক্ত ব্যবহার করো তাহলে কিন্তু সেখানে কি আছে, অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন, তাহলে ভনিতা আছে। To make judgment wholly by their rules is the humor of a scholar, যদি তুমি সামগ্রিকভাবে তাদের নিয়ম কানুনগুলোকে বিচার বিবেচনা করো তাহলে একজন পণ্ডিতের তুমি পরিহাস করতে শুরু করছো। একজন পণ্ডিত কোনো লেখা লিখে গেছে, তুমি সেগুলো ভুলভাল জায়গাতে ব্যবহার করছো, সামগ্রিক বিবেচনা করতে শুরু করছো, তাহলে কিন্তু তুমি তার অপমান করছো, তাকে হাসির পাত্র বানাচ্ছ, এটা কিন্তু মোটেও উচিত নয়। তিনটা জায়গা বললো দেখো, টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, পড়াশোনাতে অতিরিক্ত সময়টা কাটানো মানেই অলসতা। আমরা দেখবে না যে ছোটবেলায় যারা ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানোর সময় এগুলো হয়, মা পেটটা বাজছে,
বা আমার পড়তে মন যায়নি, এগুলো অনেক রকম তারা অজুহাত দেয়। তাহলে অতিরিক্ত সময় ধরে পড়াশোনা করা, তার মানে অলসতা আসবেই। আর অতিরিক্ত ভাবে যদি আমরা অলংকার দেখাতে যাই, যেমন বলছে টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, কথাবার্তা বা অলংকারের ক্ষেত্রে যদি আমরা বেশি পরিমাণ সেটা ব্যবহার করতে যাই, তার মানে সেখানে ধ্বনিতা আসবেই, অর্থাৎ ধান আসবে বা ঢং আসবে। টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস, আমরা যদি সমস্ত নিয়ম কানুনের যথাযথ বিচার করতে যাই, তাহলে একজন পণ্ডিতকে আমরা পরিহাস করছি, এই জায়গাগুলো আসে। বাকি টেক্সটটা আমরা পরের ক্লাসে পড়বো। এই পর্যন্ত একটু ভালো করে দেখে রাখবে, বাকি টেক্সট পরে।